নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা গভীর ভালোবাসা আর একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এসে পৌঁছেছি আপনাদের অত্যন্ত ভালোবাসার এবং প্রতীক্ষিত কাহিনী ভালোবাসার ছোঁয়ার এক বিশেষ গুরুত্বপূর্ণ মোড়ে, আজকের এই ২৭ নম্বর পর্বে। আজকের এই বিশেষ পর্বে প্রবেশ করার আগে আমি মিস্টার অলোকেশ সরকার আমাদের এই ভালোবাসার অডিও স্টোরি বাড়ি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও প্রণাম জানাতে চাই। বিগত ২৬টি পর্ব ধরে আপনারা যেভাবে আমাদের এই কাহিনীর প্রতিটি চরিত্রকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছেন, যেভাবে তাদের সুখ দুঃখে নিজেদের ভাসিয়ে দিয়েছেন, তা সত্যিই আমাদের আপ্লুত করে। আপনাদের দেওয়া এক একটি লাইক, এক একটি মন ছোঁয়া মন্তব্য আমাদের এই দীর্ঘ পথ চলাতে প্রতি মুহূর্তে সার্থক করে তোলে। মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা বসে আপনাদের সেই সুন্দর, আবেগপূর্ণ ও গঠনমূলক মতামতগুলো পড়ি, বিশ্বাস করুন আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য মনের ভেতরে এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা খুঁজে পাই। আপনাদের আর আমাদের এই ভালোবাসার বন্ধন যেন আজীবন এমন অটুট থাকে। বন্ধুয়া, সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ বলতে পারে না। গত পর্বে সেই চরম উত্তেজনার পর থেকে আপনাদের মনের উৎকণ্ঠা আজ দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু আজ রাতের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে অভিক কি শেষ পর্যন্ত পারবে দেয়ার সামনে নিজের মনের জমানো সব কথা উজাড় করে দিতে, নাকি নিয়তি তাদের দুজনের মাঝে আবার কোনো নতুন ভুল বোঝাবুঝির দেয়াল তুলে দেবে? ওদিকে মল্লিকা দেবী সেই পাহাড় প্রমাণ চক্রান্তের জাল ছিঁড়ে তনু কি পারবে ঋষিরাজের সামনে নিজের সততা ও পবিত্রতা প্রমাণ করতে, নাকি সময়ের নিষ্ঠুর পরিহাসে ঋষির সেই বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের অতলে? অভিনাশবাবু আর দিয়ার জীবনে আসা এই নতুন ভোর কি সত্যি স্থায়ী হবে, নাকি এর নেপথ্যে ধেয়ে আসছে অন্য কোনো বড় ঝড়? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ, চরম উৎকণ্ঠা আর টান টান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে, ভালোবাসার ছোঁয়া পর্ব ২৭। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গে হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি থাকব আপনাদের সাথে, এবং থাকবেন আপনাদের মিস্টার অলোকেশ সরকার। হেডফোনটি কানে গুঁজে নিন, বাইরের সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে দিন আর হারিয়ে যান ভালোবাসার এক অন্য মায়াবী জগতে। অবিনাশবাবু রেগে গিয়ে বলে ওঠেন, তোমার সাহস কি করে হয় এখানে আসার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আগন্তুক একটা চওড়া হাসি হাসে, আর ওর হাসি দেখে তনুও হেসে ফেলে। আগন্তুক আর কেউ না, আমাদের অভিকবাবু, যিনি সদ্য মুখার্জি বাড়ির জামাই হয়েছেন। আজ তার বউ ভাত, কিন্তু বউ তো শ্বশুর বাড়িতে যায়নি, তাই নিজেই চলে এসেছে সে বউয়ের কাছে। তখনই ওপর থেকে তুয়া নিচে নেমে আসে, একটা চুড়িদার পরা, হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর দেওয়া। অভিক এইভাবে ওকে দেখে ওর মুখে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। তুয়া ওকে দেখে বিরক্ত হয়ে বলে, তুমি এখানে কেন এসেছো, আর এত লাগেজ কেন এনেছো নিজের সাথে? আমি এসেছি তো আমার লাগেজ না আসলে হবে? এই, তুমি এখানে এসেছো কেন? আরে শ্বশুর মশাই, নতুন বিয়ে করেছি, আজ আমাদের বউ ভাত। আপনার মেয়ে বলে দিয়েছে সে আমার সাথে আমার বাড়িতে যাবে না, তাতে আমার কোনো আপত্তি নেই। দেখুন, যুগ যুগ ধরে চলে এসেছে যে মেয়েরা বিয়ের পর নিজের পরিবার ছেড়ে, নিজের আপনজনদের ছেড়ে শ্বশুর বাড়ি যায়, এবং সেটাই হয়ে আসছে এবং সেখানেই থাকে। তাই আমি এই প্রথার পরিবর্তন করলাম। আমার বউ আমার বাড়ি যাবে না। আজ থেকে আমি আমার শ্বশুর বাড়িতে আমার বউয়ের সাথে থাকবো। তাই আমি চলে আসলাম। বিয়ের পরে বউকে ছেড়ে থাকা কোনো প্রশ্নই আসে না। আজ থেকে ঘর জামাই হয়ে থাকছি আমি। আপনি অনেক বছর পরে আপনার মেয়েকে পেয়েছেন। তুয়া যদি শ্বশুর বাড়ি চলে যায় তাহলে আপনার খুবই কষ্ট হবে, আর আমিও তুয়াকে ছেড়ে থাকতে পারবো না। তাই আমি এখানে আমার বউয়ের সাথেই থাকবো। তুয়া, তুমি খুশি হয়েছো তো? তুমি এই বাড়িতে থাকবে না, নিজের বাড়িতে গিয়ে থাকো তুমি। এটা কি বলছো তুয়া? এটা তো আমার বাড়ি। বরের বাড়ি যদি বউয়ের বাড়ি হয়, তাহলে বউয়ের বাড়ি কেন বরের বাড়ি হবে না? এসব রীতি আমি একেবারে বদলাবো আজ থেকে। এবার থেকে এখানেই থাকছি আমি। হ্যাঁ, এখানেই থাকবো আমার বউয়ের সঙ্গে। তোমার বাড়িও আমার বাড়ি। আমার সবকিছুর মধ্যে যেমন তোমার অধিকার আছে, তেমনি তোমারও সবকিছুর মধ্যে আমার অধিকার আছে। মিনাদি, আমার লাগেজগুলো একটু নিয়ে যাও তো। তোমাদের দিদিমণির ঘরে গিয়ে একটু রেখে দিয়ে এসো। এই বলে গটগট করে হেঁটে অভিক ওপরে তোয়ার রুমে চলে যায়। তনু এতক্ষণ চেপে রাখা হাসিটা চেপে রাখতে না পেরে হো হো করে হেসে ফেলে। বৌদি, বৌদি তুমি হাসছো? হাসবো না তো কি করবো? তুয়া, তুমি এত ভালোবাসা কোথাও পাবে না কিন্তু। হ্যাঁ,
তুয়া রেগে গিয়ে ওপরে চলে যায়। ওপরে গিয়ে দেখে অভিক ওর সমস্ত লাগেজ এক জায়গায় রেখে দিয়েছে, আর ওর বিছানায় পা ছড়িয়ে শুয়ে আছে। জুতোটা খোলেনি। তুয়া ওর হাত ধরে টেনে তুলে ধরে বলে, এই এই তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। সেটা তো হবে না তুয়া রানী। অভিক তোর হাতটা ধরে টেনে ওকে নিজের কোলের মধ্যে বসিয়ে দেয়। আমি আমার বউয়ের কাছে থাকবো। বিয়ের পরে আলাদা থাকাটা একেবারে ঠিক দেখায় না। তাই নাকি? তুয়া ওকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ছাড়ো বলছি। তা কিসের বিয়ে? কিসের বিয়ে শুনি? আমি না এই বিয়েটা মানি না। বিয়ে যখন মানো না তাহলে তো অভিক তোকে আরো চেপে ধরে ভালো করে ওকে দেখে। তাহলে তাহলে এই শাখা পলা সিঁদুর পরে আছো কেন এখনো? হ্যাঁ, মুছে ফেলো। হ্যাঁ, মুছে ফেলো। ওয়েট, আমি মুছে দিচ্ছি। অভিক অভিক মুচকি হাসে, তারপর তুয়ার কপালে কপাল ঠেকায়। কি করছো নাকি? আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু বিয়েটা কখনো অস্বীকার করো না, আর আমাকে নিজের স্বামী হিসাবে সব অধিকার থেকে বঞ্চিত করো না। সেটা কখনো হবে না। ছাড়ো আমাকে। হবে সোনা। এই বলে তোর গালে ঠোঁট ছোঁয়। তুয়া ওকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, শোনো, জুতোটা খুলে বিছানায় উঠবে। অভিক উঠে জুতো খুলে ওয়াশরুমে চলে যায়, আর তুয়া ছাদে চলে যায়। ছাদে গিয়ে দোলনায় বসে মনে মনে ভাবে, কেন অভি এখানে এসে আমাকে দুর্বল করে দিচ্ছ? কেন? আমি শুধুমাত্র অভিকের থেকে দূরে চলে যাওয়ার জন্য আবিরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু অভিক অভিক সবকিছু গন্ডগোল করে দিল। আমি আমি জানি না এখন কি হবে। আমি যে তোমার কাছে যেতে পারবো না অভি। তোমার নিজের কাছের লোক চায় না তোমার সাথে আমার কোনো সম্পর্ক হোক। উনি চান না আমি তোমাদের বাড়ির বউ হই। উনি আমাকে কখনো মেনে নিতে পারবেন না। উনি যদি আমার কোনো ক্ষতি করতো আমি তাহলে কিচ্ছু বলতাম না, কিন্তু উনি তো তোমার ক্ষতি করবে বলে কি করে উনি নিজের। তখনই ওকে মল্লিকা দেবী ডাকে পিছন থেকে। তুয়া পিছনের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলে, আপনি এখানে কেন? তোকে দেখতে আসলাম। আসলে দেখছিলাম আমার রাজত্ব কেড়ে নিয়ে তুই ঠিক কতটা ভালো আছিস। তবে তোর জেদটা দেখছি পুরো আমার মতো। হ্যাঁ, আসলে রক্তটা তো আমারই। কি বলতে চাইছেনটা কি আপনি? শুধু এটা বলতে চাইছি আমি তোর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখছি। আমার রাজত্ব এক ঝটকায় তুই কেড়ে নিয়েছিস। আমার মতো সাহস রয়েছে এই তোর মধ্যে। তাই আজ তোকে যে এইভাবে কষ্ট পেতে দেখে আমার খুব ভালো লাগছে রে। তুই যে জালে পড়েছিস তাতে তো তুই ধ্বংস হয়ে যাবি। তুই জানিস না ওই মানুষটার কি ক্ষমতা আছে। আর তোকেও বলে যাচ্ছি, ওই মানুষটার সাথে আমিও আছি তোকে ধ্বংস করার জন্য। ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে তোকে। নিজেকে আর অভিকে পারলে বাঁচিয়ে দেখা। তুই একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ মুখ শক্ত করে। বেশ, চ্যালেঞ্জটা করে ভালোই করলেন। আমিও দেখি আপনারা আমার কি করতে পারেন। আমি কাউকে অভিকের কোনো ক্ষতি করতে দেবো না। এই বলে চলে যায় নিচে। ঋষি রেডি হয় অফিসে যাওয়ার জন্য। আজ তনুকে ছেলেকে ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছা করছে না ঋষির, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তাই যেতেই হবে। তনু ওর ছেলেকে খাওয়াচ্ছিল। ঋষি এসে বিছানায় তনুর পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ওর কপালে একটা কিস করে, আর ঋতুর কপালেও একটা কিস করে। ঋতু বাবাকে দেখে খিলখিল করে হাসতে থাকে। তখনই ঋতু ঋষির গায়ে টয়লেট করে দেয়। ওর জামাটাও যায় ভিজে। ঋষি ওর ছেলেকে আদর করে বলে, খুব দুষ্ট হয়েছ না? দিলে তো পাপার লেট করে, পাপাকে আবার চেঞ্জ করতে হবে। তনু ঋতুকে কোলে নিতে চাইলে ঋতু ওর বাবার কোল থেকে আসতে চায় না, জোরে কাঁদতে থাকে। দেখেছো দেখেছো ঋষি, তোমার ছেলে তোমাকে ছাড়তেই চাইছে না। তোমাকে আজকে অফিসে যেতে হবে না। শোনা বাবা আমার, এখন মার কাছে যাও, ফিরে এসে অনেক আদর করবো তোমায়। ঋষি তনু ছেলেকে কোলে নিয়ে চুপ করায়। বলছি, আজ অফিসে না গেলে হয় না? আজ যেতেই হবে তনু, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। ঋষি চেঞ্জ করে তনুর কাছে এসে দেখে ছেলে শুয়ে আছে। ঋষি তনুর কপালে ঠোঁট ছোঁয়ায়, তনুর ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। 2 মিনিট পরে ওকে ছেড়ে দিয়ে চলে যায়। তনু ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওদিকে অভি ওয়াশরুম থেকে বেরিয়ে তুয়ার বড় কাবারের অর্ধেক খালি করে নিজের জিনিস গুছিয়ে রাখে। তো অভিকের সামনে এসে বলে, আমার জামা কাপড় সরিয়েছো কেন? আমার জামা কাপড় রাখার জন্য। দেখো, স্বামী স্ত্রীর সবকিছু ভাগাভাগি করে নিতে হয় ফুলবালি। শোনো। তুয়া এই নামটা শোনার পরে অভিকের দিকে তাকায়। অনেকদিন পরে এই নামটা শুনলো অভিকের মুখে। নিজেকে সামলে নিয়ে বলে, তা তুমি এখানে এসেছো তোমার বাড়ির লোক জানে? আমার বাড়ির লোক জানে। অবশ্য আমার বাবা মা আমি কোথায় থাকি না থাকি তাতে কোনো তাদের মাথা ব্যথা নেই। তারা শুধু টাকা, প্রতিপত্তি আর তাদের স্ট্যাটাস ছাড়া কিছুই বোঝে না। ছাড়ো, এসব কথা বলতে ভালো লাগছে না। আজকে আমাদের ফুল সজ্জা, সেটা নিয়ে আমরা না হয় ভাবি। আমি তো আজকে রাতের জন্য খুবই এক্সাইটেড। তুয়া ওর থেকে একটু সরে আসে। দিবা স্বপ্ন দেখো না, হ্যাঁ, সেটা কিন্তু কখনো সফল হবে না। এই বলে তুয়া ওয়াশরুমে চলে যায়। ঋষি অফিসে গিয়ে নিজের মিটিং সেরে নেয়। তারপর নিউ টাউনের একটা সাইট থেকে ফোন আসে। ওখানে কোনো সমস্যা হওয়ার জন্য ঋষি ওখানে যায়। 22 তলা একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে গিয়ে সমস্যা মেটায়। অস্থায়ী লিফটে করে নিচে নামার সময় হঠাৎ করে লিফট ভেঙে পড়ে, আর ঋষি সোজা নিচে পড়ে যায়। মাথা ফেটে রক্ত ভেসে যায়।
চারিদিকে লোক এসে জড়ো হয়েছে। ওর সারা শরীর রক্তে ভিজে গেছে। সবাই দেখে ভাবে হয়তো আর সে বেঁচে নেই। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। সবাই মিলে ঋষিকে তুলে হাসপাতালে নিয়ে যায়। সাইড থেকে ঋষির সেক্রেটারিকে জানানো হয়। উনি ঋষির বাবাকে ফোন করেন। অবিনাশবাবু উমাদেবী দুজনেই ঋতুকে কোলে নিয়ে খেলছে ড্রয়িং রুমে বসে। হঠাৎ করেই অবিনাশবাবুর ফোনটা বেজে ওঠে। সেটা দেখে উনি বলেন, ঋষির সেক্রেটারি আমাকে কেন ফোন করছে আবার? ফোনটা ধরো, তাহলে তো বুঝতে পারবে। হ্যাঁ, হ্যালো। অবিনাশবাবু ফোনটা ধরেন। হ্যাঁ অমিত, বলো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে বলো তো। স্যার, ঋষি স্যারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার নিউ টাউনের একটা সাইডে গেছিলেন, সেখানে লিফট করে নামার সময় লিফট ছেড়ে নিচে পড়ে গেছেন। ওনাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা প্লিজ চলে আসুন। অবিনাশবাবু কথা হারিয়ে ফেলেছেন। এই সমস্ত কথা শুনে অবিনাশবাবুর মুখের কথা হারিয়ে যায়। ফোনটা পড়ে যায় হাত থেকে। উমাদেবী ধাক্কা দিয়ে বলেন, কি গো, কি হয়েছে? অবিনাশবাবুর হুঁশ ফেরে উমাদেবীর কথায়। ঋষির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই ওপর থেকে তনু নামছিল। এই কথা শুনে চিৎকার করে ওঠে। এটা হতে পারে না। তনু নিচে নেমে আসে। বাবা, ঋষি ঠিক আছে তো? অমিত কি বললো? জানি না মা, হাসপাতালে না গেলে আমরা কেউ কিছু জানতে পারবো না। চলুন বাবা, এক্ষুনি চলুন। আমিও যাব। ঠিক আছে, তুমি ঋতুকে আয়ার কাছে দিয়ে চলো। তনুর চিৎকারে মল্লিকা দেবী, তুয়া আর অভি চলে আসে ওখানে। ওরা জানতে পারে ঋষির অ্যাক্সিডেন্ট হয়েছে। মল্লিকা দেবী প্রথম কেঁদে ফেলে। এইসব তুই কি বলছিস রে? কি বলছিস? দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, দাদু ভাইয়ের। আমিও হাসপাতালে যাব। সবাই হাসপাতালে চলে যায়। হাসপাতালে পৌঁছে দেখে হাসপাতালের সামনে মিডিয়ার ভিড়। ঋষিকে আইসিইউতে রাখা হয়েছে। ওর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তনু আইসিইউর সামনে গিয়ে অমিতকে দেখে বলে, অমিত, ঋষি কেমন আছে? ডক্টর কি বলছে? স্যার ভালো নেই, ডক্টর কোনো আশা দিতে পারছেন না। কি আজে বাজে কথা বলছো তুমি? আমার ঋষির কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। তখনই ডক্টর বেরিয়ে আসে। তনু ওনার কাছে গিয়ে বলে, আমার হাজবেন্ড কেমন আছে ডক্টর? ও ঠিক আছে তো? দেখুন মিসেস মুখার্জি। ডক্টরকে দেখে সবাই ডক্টরের সামনে এগিয়ে আসে। ঋষি স্যারের অবস্থা খুব একটা ভালো না, অনেক ব্লাড লস করেছে তো। আমরা আশা দিতে পারছি না, সার্ভাইভ করার চান্স খুব কম। ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যাওয়া হবে। এই বলে ডক্টর ওখান থেকে চলে যায়। তনু পাশের চেয়ারে বসে পড়ে। উমাদেবী নিজেকে ধরে রাখতে পারে না। এত বছর পরে নিজের ছেলেকে ফেরত পেয়েছে, এখন আবারও ছেলের এই অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না উনি। অবিনাশবাবু ওনাকে শান্ত করার চেষ্টা করেন। মল্লিকা দেবীর চোখেও জল। উনিও আজ নিজেকে স্থির রাখতে পারছেন না, কারণ এই পৃথিবীতে উনি ঋষিকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। ঋষিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ওটি লাইট জ্বলে ওঠে। তনু সামনের একটা কালী মন্দিরে গিয়ে মায়ের সামনে বলে, আজ আমার শাখা সিঁদুরের উপর নজর পড়েছে মা। ছোটবেলায় মাকে কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। আমি কিচ্ছু বলিনি, জীবনে অনেক কষ্ট করেছি। ঋষিকে অনেক কষ্টে স্বামী হিসেবে আমি পেয়েছি। এখন তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো এইভাবে? একবারই দুধের শিশুটার দিকে তাকাও, মায়া হচ্ছে না তোমার? ও তো এখনো বাবার আদরও পেল না ঠিক মতো। এখনই তুমি ওর মাথার উপর থেকে ওর বাবার হাতটা সরিয়ে দিতে চাইছো? তুমি তো মা, তুমি তো সব বোঝো, তাহলে কেন এত পাষাণ হয়ে যাচ্ছ? আমার ছেলের কাছ থেকে ওর বাবাকে তুমি এভাবে কেড়ে নিও না। তনু কথাগুলো বলছে আর পাগলের মতো কেঁদে যাচ্ছে। আমি তোমাকে আমার সিঁদুর কিছুতেই মুছতে দেবো না। আমি সবসময় তোমাকে পুজো করেছি, সবসময়। তুমি আছো আমার সাথে, সেটা আমি বিশ্বাস করে এসেছি সবসময়। তাই আমার মধ্যে আজকে এই বিশ্বাসটাকে ধরে রাখাটাও তোমার দায়িত্ব। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি মা। আজ আমার স্বামীকে যদি কেড়ে নাও, তাহলে আমি কখনো আর তোমার দিকে মুখ ফিরেও তাকাবো না। রাগ, অভিমান আর কষ্টে তনু পাগল হয়ে গেছে। বুঝতে পারছে না ঋষিকে কিভাবে ফিরিয়ে আনা যায়। ঋষি ছাড়া যে তনুর আর কেউ নেই।
তনু কোনো মতে মন্দির থেকে বেরোয়, মন্দির থেকে বেরিয়ে সোজা হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে দেখে সবাই চুপ করে ওটির সামনে বসে আছে। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো ডক্টর কিচ্ছু বলেননি। প্রায় 3 ঘন্টা পরে ওটির লাইট নিভে যায়। ডক্টর বেরিয়ে আসে, অবিনাশ বাবু সহ সবাই ওনার কাছে যায়। তনু পেছনে দাঁড়িয়ে থাকে। ঋষিদা কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে তো? অপারেশন সাকসেসফুল হলেও ঋষি স্যার এখন ঠিক নেই, উনি কোমায় চলে গেছেন। এই কথা শুনে সবাই ভেঙে পড়ে। উমাদেবী অবিনাশ বাবুর বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করেন। তুয়া চুপ করে বসে পড়ে। অভিক তুয়ার পাশে বসে ওর কাঁধে হাত দেয়। তুয়া অভিককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তনু নিচে বসে পড়ে কাঁদতে কাঁদতে। কি করলে তুমি ভগবান? তুমি পরীক্ষা নিচ্ছ আমার? পরীক্ষা? তুমি পারবে না, পারবে না ঋষিকে আমার থেকে আলাদা করতে, পারবে না। এই কথা মনে মনে ভেবে তারপর উঠে চিৎকার করে বলে, তোমরা কাঁদছো কেন? তোমার ছেলে ফিরে আসবে আমার কাছে। ও আমায় কথা দিয়েছে যে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওকে কোমা থেকে ফিরতেই হবে, আমার জন্য, আমাদের ছেলের জন্য। তুয়া তনুকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে ঋষিকে বেডে দেওয়া হয়। সবাই দেখে আসে ওকে। সবার শেষে তনু যায়। চারিদিকে যন্ত্রপাতি রয়েছে। তনু ঋষির পাশে বসে ওর হাতটা শক্ত করে ধরে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না ঋষি, তোমাকে ফিরতেই হবে তোমার ছেলের জন্য, তোমাকে ফিরতে হবে আমার জন্য। তুমি জানো যে তুমি ছাড়া আমি অচল। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে ফিরে আসবে। এইভাবে চুপ করে দেখো না। বলতে বলতে তনু কেঁদে ফেলে। শোনো, এখন আমি যাচ্ছি। হ্যাঁ, আমি আবারও কালকে আসবো। তোমার ছেলে অপেক্ষা করছে তো তোমার জন্য। ওকে তুমি কথা দিয়ে গিয়েছিলে বাড়ি ফিরে ওকে তুমি অনেক আদর করবে। আমি জানি আমার ঋষি কখনো তার কথার খেলাপ করে না। আমি জানি তুমি ফিরে আসবেই তুমি ফিরে। এই বলে বাড়ি চলে যায়। অনেক রাত হয়ে গেছে, ছেলেটা অপেক্ষা করছে। তনু বাড়ি ফিরেই ছেলেকে কোলে নিয়ে কেঁদে ফেলে। ছেলে ঘুমায়নি, এদিকে ওদিকে দেখছে, বাবাকে খুঁজছে। প্রতিদিন ঋষি ঋতুকে ঘুম পাড়ায়, তাই ছেলে বাবাকে না দেখতে পেয়ে কেঁদে ফেলেছে। সেটা তনু বুঝতে পারে। ঋতুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, তোর বাবা খুব তাড়াতাড়ি তোর কাছে আসবে রে সোনা। আমি জানি আমাদের ছাড়া তোর বাবা একা একা থাকতে পারবে না। তুই ভালো ছেলের মতো থাক, গুড বয়ের মতো থাকবি তো। হ্যাঁ, কাঁদবি না, হ্যাঁ, একদম কাঁদবি না। দেখবি তোর বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে রে। ঋতু কি বুঝলো জানি না, ও মার বুকের মধ্যে চুপ করে যায়। তনু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে উমাদেবীকে বলে আবার হাসপাতালে চলে যায়। উমাদেবী ঋতুকে নিয়ে ওদের ঘরে শুয়ে পড়ে। তো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে অভি নেই। ও বিছানায় গাটা এলিয়ে দেয়। কিছুক্ষণ পরে খাবার নিয়ে অভিক ঘরে ঢোকে। অভিক খাবারটা বেড সাইড টেবিলের উপরে রেখে বলে, সারাদিন কিছু খাওনি তুমি, এবার একটু কিছু খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না অভি, তুমি যাও এখান থেকে, বিরক্ত করো না আমাকে। দেখো তুয়া, না খেয়ে শরীর খারাপ করবে। তোমার উপর এখন অনেক দায়িত্ব। তনুকে ঋতুকে সবাইকে সামলাতে হবে, বাবা মাকে সামলাতে হবে। নিজে যদি না খেয়ে থাকো তাহলে সবাইকে সামলানোর বদলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে। তাই তুমি খেয়ে নাও। তুয়া তবুও খেতে চায় না। অভিক তোয়াকে জোর করে। দেখো তুয়া, আমি তোমার হাজবেন্ড হওয়ার আগে তোমার বন্ধু ছিলাম, তাই আমার তোমার উপরে দুটো অধিকার আছে। তাই এখন আমি তোমায় খাইয়ে দেবো, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। তুয়া আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। অভিক তুয়াকে খাইয়ে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তুয়া অভিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ওকে তাকিয়ে থাকতে দেখে অভিক বলে ওঠে, আমাদেরকে এভাবে তাকিয়ে না থেকে এবার একটু ঘুমাও। আমাকে সারা জীবন দেখতে পারবে, আমি তোমারই। তোমার কথায় অন্য সেলিব্রিটিদের মতো নয় যে নিজের বউ রেখে পরকিয়া করে বউকে ডিভোর্স দেব। তুমি আমাকে সেটা ভাবতে পারো, কিন্তু আমি তেমন না। আমি বুঝতে পারি না তোমার মাথায় সব কে ঢোকালো। ছাড়ো, এবার ঘুমাও। তুয়া চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। অভিকও তুয়ার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। 7 দিন পর, আজ 7 দিন হয়ে গেছে ঋষি কোমাতে চলে গেছে। তনু সারাদিন হাসপাতালে থাকলেও সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। রাতে কিছুতেই ঋষিকে ছাড়া থাকতে পারে না, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে সোজা হাসপাতালে চলে যায়। সারা রাত ঋষির হাত ধরে ওর বেডের পাশে মাথা দিয়ে বসে বসে ঘুমিয়ে পড়ে। প্রথমে নার্স ডক্টর অ্যালাউ করেনি, কিন্তু অবিনাশ বাবুর কথায় আর বাধা দিতে পারেনি। আজ সকালে তনু ঘুম থেকে উঠে ঋষির মুখের দিকে তাকায়। তনু কপালে একটা কিস করে বলে, প্লিজ ঋষি, এবার ওঠো। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি যে তোমার আদরটা খুব মিস করছি। প্লিজ ওঠো, আমার জন্য না হয় তোমার ছেলের জন্য ওঠো। ও যে তোমাকে খুঁজছে। সবাই বলছে কোমা থেকে নাকি কেউ ফিরে আসে না, কিন্তু আমার বিশ্বাস তুমি ফিরে আসবে আমার কাছে। আমার সিঁদুর মুছে দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমার কাছে আবারও ফিরে আসবে, আমাকে আবারও তনু বলে ডাকবে, আমাকে বকবে, আমার সাথে ঝগড়া করবে। তুমি কথা দাও তুমি ফিরে আসবে। এই বলে তনু ঋষির কপালে একটা কিস করে। আমি এখন বাড়ি যাচ্ছি,
তোমার ছেলে ঘুম থেকে উঠে যাবে, আমি আবার পরে আসবো ঋষি। হ্যাঁ, তনু যখনই ঘর থেকে বেরোতে যাবে কেউ দরজা খুলে ভেতরে ঢোকে। তনু সামনে তাকিয়ে দেখে রানা দাঁড়িয়ে আছে। তনু রানাকে দেখে বিরক্ত হয়ে বলে, রানা তুমি এখানে কেন এসেছো? আমি দাদাকে দেখতে এসেছি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। এটা একটা পেশেন্টের কেবিন, বাইরে চলো তুমি এখন। তনু আর রানা বাইরে চলে যায়। বলো কি বলবে? ডক্টর কি বলছে বৌদি? ডক্টর কোনো আশা দিতে পারেননি, কিন্তু আমি জানি জানো তো যে ও ঠিক ফিরে আসবে। দাদা অবশ্যই ফিরে আসবে। বৌদি, বৌদি নেহা কেমন আছে? সেটা জেনে তুমি কি করবে? আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, শুধু খুব জানতে ইচ্ছা করে নেহা কেমন আছে। আমাকে 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 ছাড়া কি ভালো আছে? ও তোমাকে ছাড়া থাকতে পারে না, সেটা জেনেও তুমি ওকে সেদিন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছো না। তুমি ওর খোঁজ কখনোই পাবে না। তাই আমি যদি চাই আমি ঠিক ওর খোঁজ বের করে নিতে পারবো, কিন্তু আমি চাই না ওকে বিরক্ত করতে। ও যখন আমাকে ছেড়ে ভালো আছে তাহলে ভালো থাক, আমি আর ওকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার বিশ্বাস একদিন ও আমার কাছে ফিরে আসবে। ঠিক আসি বৌদি, আজ আবার দেখা হবে, চিন্তা করবেন না, দাদা ঠিক হয়ে যাবে। এই বলে রানা চলে যায়, আর তনু ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ পার্থ প্রায় 15 দিন পরে আবার হাসপাতালে জয়েন করেছে। পার্থ একটা কনফারেন্সে দিল্লি গিয়েছিল, আজ হাসপাতালে এসে নিজের কেবিনে বসেছে। শহরের সবচেয়ে বড় নার্সিং হোম এটা, সিকিউরিটি তো আছেই, তবে আজ এখানে এসে দেখছে প্রচুর সিকিউরিটি গার্ড। বাইরে মিডিয়ার ছড়াছড়ি, বুঝতে পারে ঋষিরাজ মুখার্জির খবর নেওয়ার জন্য এরা রয়েছে। প্রতিটা নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমস্ত জায়গায় একটাই খবর। কেবিনে বসে মনে মনে বলে, তুয়া তো ওই বাড়িতেই আছে ওর মার সাথে। আজ থেকে ঋষিরাজের দায়িত্ব পড়েছে আমার উপর। বড় বিদেশের ডক্টর ওনাকে দেখছে, তাকে অ্যাসিস্ট করতে হবে। আজ প্রায় 2 বছর হয়ে গেল তুয়ার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই। কথাগুলো ভাবতে ভাবতে চেয়ারে হেলান দিয়ে বসে পার্থ। আবারও মনে মনে ভাবে, সেদিন যদি আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ের মণ্ডপে ছেড়ে না দিয়ে বিয়ে করতাম, তাহলে আজকে আমাকে তোয়ার থেকে দূরে থাকতে হতো না, আর না অর্পিতাকে বিয়ে করতে হতো। আজ 2 বছর হয়ে গেছে আমি অর্পিতাকে বিয়ে করেছি, কিন্তু ওকে স্ত্রী হিসেবে আমি মেনে নিতে পারিনি। তাই তো আর কলকাতায় নিয়ে আসিনি। ওকে তো প্রথমেই বলে দিয়েছি পারবো না ওকে স্ত্রী হিসেবে মেনে নিতে। অর্পিতা মনে মনে মেনেও নিয়েছে, কখনো আসার জন্য বায়না করেনি। আমার জন্য তোমাকে দুর্গাপুর ছেড়ে কলকাতায় এসে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। একবার তোমাকে দেখতে চাই তোয়া, একবার। এইসব ভাবছিল, তখনই একজন নার্স এসে পার্থকে ডেকে নিয়ে যায়। ঋষিরাজের ডক্টর ওকে ডাকছে। পার্থ ঋষির রিপোর্ট দেখে ঋষির চেক আপ করে। তোয়া আজ বাবা মার সাথে ঋষিকে দেখতে এসেছে। তোয়া কেবিনে ঢোকে। কেউ ঢুকছে দেখে পার্থ পিছন ঘুরে দেখে হতবাক হয়ে যায়। তোয়াকে বিবাহিত রূপে দেখে পার্থ চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে তুয়া পার্থকে এখানে দেখবে আশা করেনি। ওকে দেখেই সেদিন বিয়ের মণ্ডপে যা যা হয়েছিল সেটা চোখের সামনে ভেসে উঠেছে ওর। পার্থর ওপরে রাগটা গিয়ে নার্সের ওপরে পড়ে। ও চিৎকার করে বলে, নার্স, আমার দাদা ভাইয়ের কেবিনে যে কেউ কেন ঢুকেছে? উনি একজন ডক্টর। আপনি তো জানেন আমার দাদা ভাইকে, তাহলে তাকে যে কোনো হাতুড়ে ডাক্তার চেক আপ করছে কেন? কি হাতুড়ি ডাক্তার? পার্থ তো পুরো অবাক হয়ে গেছে। তুয়া তুমি কিসব বলছো? ওর চিৎকার শুনে অবিনাশ বাবু আর রুমা দেবী ভেতরে ঢোকে। তুয়া এইভাবে কেন চিৎকার করছিস? হাসপাতালের মধ্যে, বাইরে আয়। অবিনাশ বাবু ওর হাত ধরে বাইরে নিয়ে আসে। নার্স আর পার্থ বাইরে যায়। এভাবে চিৎকার কেন করছিস? কি হয়েছে আমায় বলতো। স্যার, উনি ডক্টর পার্থকে দেখে বলছেন উনি নাকি হাতুড়ি ডক্টর, আর কেন ওনার দাদার উনি চেক আপ করছেন। বাবা বাবা, আমি ভুল কিছু বলিনি। কেন এই একজন হাতুড়ে ডাক্তার আমার দাদা ভাইয়ের চেক আপ করছে? হ্যাঁ, উনি 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 আমার দাদা ভাইয়ের চেক আপ করবেন না। ম্যাম, উনি ডক্টর ক্রুজকে অ্যাসিস্ট করছেন। উনি কাকে অ্যাসিস্ট করছেন না করছেন সেটা আমার জানার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমার দাদা ভাইয়ের ধারে কাছে যেন এই ডক্টর না থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলবো। ডক্টর ক্রুজের সাথে আমি কথা বলবো। তুই একটু শান্ত হ। বাবা বাবা, উনি দায়িত্ব নিতে জানেন না, মাঝপথে দায়িত্ব ছেড়ে চলে যায়। ওনার ওপর আমার কোনো ভরসা নেই বাবা। তুয়া। অবিনাশ বাবু তোয়াকে জড়িয়ে ধরে। তোর দাদা ভাইয়ের কিচ্ছু হবে না রে, তোর দাদা ভাই ঠিক হয়ে যাবে। দেখো পার্থ, তোমাকে এখানে দেখবো সেটা আমি ভাবিনি, তবে আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। তবে আমি চাই না কোনো পার্সোনাল কারণে প্রফেশনাল লাইফটা নষ্ট হোক তোমার। তুমি আমার মেয়ের কথায় কিছু মনে করো না। আমার ছেলে এখন মৃত্যুর সাথে লড়ছে, তাই পুরনো কথা তুলে আমি এখন কোনো সমস্যা হোক সেটা চাই না। হ্যাঁ ডক্টর, আমার ওয়াইফ ঠিক কথাই বলেছে। আমার মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। তুয়া আপনার মেয়ে? তুমি আমার মেয়েকে চেনো? হ্যাঁ, দুর্গাপুর থেকে চিনি, তবে আমি জানতাম ওর বাবা নেই। হ্যাঁ, তুয়া আমার মেয়ে। 21 বছর আগে একটা ঘটনার জন্য উমা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ঋষি ওদের আবার ফিরিয়ে নিয়ে এসেছে। এখন এই সমস্ত কথা ছাড়ো, আমি ছেলেটাকে একটু দেখে আসি আগে গিয়ে। এই বলে চলে যায় ভেতরে। অবিনাশবাবু ভেতরে যায়, তুয়াও আর না দাঁড়িয়ে ভেতরে চলে যায়। পার্থ ওখানেই দাঁড়িয়ে মনে মনে শুধু ভাবে, তুয়া এত বড় বাড়ির মেয়ে, কিন্তু বিয়ের দিন কেন উনি বললেন না? আর মল্লিকা দেবী ওনার নিজের নাতনি সম্পর্কে এমন ধরনের কথা কেন বললেন? কিছুক্ষণ পরে অভিক আসে হাসপাতালে মাস্ক পরে। তখনই একজন নার্স আরেকজন নার্সকে বলে,
দেখলে কিভাবে তোয়া ম্যাম ডক্টর পার্থকে অপমান করলো? অভিক কথাটা শুনতে পেয়ে মনে মনে ভাবে, তুয়া ডক্টরকে অপমান করেছে, কি হয়েছিল জানতে হবে তো। নার্সের সামনে গিয়ে মাস্ক খুলে নিজের পরিচয় জানায়। নার্স দুটো অভিককে দেখে খুশিতে একেবারে গদগদ হয়ে ওঠে। নিজের চোখের সামনে অভিককে কখনো দেখবে সেটা তারা আশাই করেনি। এই সুযোগে অভিক সমস্ত কিছু জিজ্ঞাসা করে, নার্স সবকিছু জানায়। এটা শুনে অভিকের খারাপ লাগে। ও ডক্টরের কেবিনে যায়। অভিক তো পার্থকে দেখে পুরো শক। এবার বুঝতে পারে তোয়া কেন অপমান করেছে। আপনি এখানে? ভাবতেই পারছি না, আপনাকে যেখানে দেখবো সেটা আমিও তো ভাবতে পারছি না। এদিকে তুয়া কেবিনের বাইরে দাঁড়িয়ে শুনে অভিক কি বলছে। আপনাকে আবার ধন্যবাদ জানানোর ছিল? আমাকে ধন্যবাদ জানাবেন মানে বুঝলাম না। হ্যাঁ, কারণ আছে, আমার অনেক বড় উপকার করেছেন আপনি। কি উপকার করেছি আমি? তখনই তুয়া ভেতরে ঢোকে। দুজনেই দেখে তুয়াকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তুয়া পার্থ আর অভিককে একসাথে দেখে রেগে যায়, আর রাগটা পুরো অভিকের ওপর পড়ে। তুয়া চিৎকার করতে থাকে, অভিক, অভিক তুমি এখানে কি করছো? আসলে তো আমি ঋষিদাকে দেখতে এসেছিলাম। এখানে এসে শুনি তুমি কোনো ডক্টরকে অপমান করেছো। এসে দেখলাম পার্থ। আমি তো ভাবতেই পারিনি ওনাকে দেখবো। এবার বুঝতে পারছি তুমি এত রেগে গিয়েছিলে কেন। তুমি কি এই লোকটার কাছে ক্ষমা চাইতে এসেছো আমার হয়ে? কেন 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 তোমাকে কে আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে বলেছে? এত হাইপার হচ্ছ কেন তুমি? অভিক তুয়ার কাছে গিয়ে এক হাতে ওর কাঁধ জড়িয়ে ধরে। তোমার শরীর ভালো না, এভাবে চিৎকার করলে শরীরটা খারাপ করবে। আপনারা মনে হচ্ছে পরিচিত। আপনি মনে হয় বুঝতে পারেননি যে আমরা শুধু পরিচিত না, আমরা হাজবেন্ড ওয়াইফ। তুয়া আমার স্ত্রী। কথাটা শুনে পার্থ অবাক হয়ে যায়। তুয়া তুয়া আপনার স্ত্রী কিভাবে? আপনি এটা বোকার মতো প্রশ্ন করছেন। আমাদের দুজনের বিয়ে হয়েছে, তাইও আমার স্ত্রী। পার্থ এবার নিজের প্রশ্নে নিজেই বিব্রত হয়ে ওঠে। কংগ্রেচুলেশনস আপনাদেরকে। তবে আপনাকেও ধন্যবাদ। আপনাকে বললাম না আপনি একটা বড় উপকার করেছেন আমার। হ্যাঁ, কিন্তু আমি আপনার কি উপকার করলাম? এই যে আপনি তুয়াকে বিয়ে করেননি, তাই না তুয়া আমার হতে পেরেছে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এনার সাথে তোমার এত কথা বলার কি আছে শুনি? আর উনি সেদিন আমায় বিয়ে করেনি, তার জন্য সত্যিই ওনার ধন্যবাদ পাওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর পার্থ। আমি এখন সত্যি বেশ ভালো আছি। অভিকের মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি খুব লাকি। আর তখন রাগের মাথায় অনেক কিছু কথা আমি বলে ফেলেছি, তার জন্য সরি। আপনি আমার দাদা ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারেন। অভিক, এবার এখান থেকে চলো। এই বলে তুয়া আর দাঁড়ায় না 1 মিনিট। অভিকের হাত ধরে টেনে নিয়ে কেবিনের বাইরে চলে আসে। অভিক বাইরে এসে মুচকি মুচকি হাসছে। ঋষির রুমের সামনে এসে তুয়া হাত ছেড়ে দিয়ে অভিকের দিকে তাকায়। পাগল হয়ে গেছো তুমি? হাসো কেন ওভাবে? হাসবো না তো কি করবো? আজ আমি খুব খুশি। অত খুশি হওয়ার তো কিছু হয়নি। ওটা আমি মন থেকে বলিনি, জানো তো। ওটা জাস্ট পার্থকে শোনানোর জন্য বলেছি। অত আশা তুমি করো না। আমি তোমাকে কখনো আমার হাজবেন্ড হিসেবে মানবো না। কথাটা ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও তুমি। এই বলে তুয়া ঋষির রুমে চলে যায়। অভিকের মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু মনে মনে ও ভাবে, আমাকে তোমার হাজবেন্ড বলে মানতে হবে ম্যাডাম। আমি তোমাকে আমার করেই ছাড়বো, দেখে নিও। তনু ডক্টরের সাথে কথা বলে ঋষিকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছে। তনুর বিশ্বাস বাড়ির পরিবেশে থাকলে ও তাড়াতাড়ি রিকভার করবে। ঋষিকে ওর ঘরে সমস্ত সেট আপ করে রাখা হয়েছে। মল্লিকা দেবী ওর পাশে এসে বসে। অনেক অন্যায় করেছি। আজ আমার পাপের শাস্তি তোকে কেন দিচ্ছে ভগবান কে জানে। আমি তোকে নিজের কাছে আগলে রাখতে চেয়েছি রে ঋষি। কখনো চাইনি কেউ তোর উপরে ভাগ বসাক, কিন্তু আজ দেখ, আমার কাছ থেকে তুই এইভাবে সরে যাবি সেটা আমি ভাবতে পারিনি। তুই এইভাবে শুয়ে থাকিস না বাবা। উঠে পড় দাদু ভাই, উঠে পড়। তোকে এইভাবে শুয়ে থাকতে দেখে যে আমার ভালো লাগছে না। উঠে পড় না রে। এই বলে উনি কাঁদতে থাকেন। এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে তনু, উমাদেবী আর তুয়া এই কথাগুলো শুনছিল। তিনজনেই ভেতরে ঢোকে। তনু ওনার কাছে এগিয়ে যায়। সত্যি বলতে আজ আপনাকে এভাবে দেখবো সেটা আমি ভাবিনি। তবে আমি এটা বিশ্বাস করি যে আপনি ঋষিকে খুব ভালোবাসেন। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, উমার সাথে অন্যায় করেছি। টাকা, ক্ষমতা এইসবের দম্ভে অন্ধ হয়ে একের পর এক অন্যায় করে গেছি আমি চাই না তোমরা আমাকে ক্ষমা করো। শুধু চাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার দাদু ভাই ভালো হয়ে যায়। তোমরা ভগবানকে ডাকলে ভগবান ঠিক শুনবে। আমার মতো পাপীর ডাক ভগবান শুনবে না। এই বলে উনি চলে যান। তনু, তুয়া আর উমাদেবী সবাই অবাক হয়ে যায়। পরের দিন সকালে ঋষির কোম্পানির উকিল, ওর পিএ, ম্যানেজার সবাই আসে। ঋষির কোম্পানির উকিল মিস্টার বোস অবিনাশ বাবুকে বলে, স্যার, ঋষি স্যারের এখন যে অবস্থা তাতে কোম্পানির ভার অন্য কাউকে নিতে হবে। ইতিমধ্যে কোম্পানির শেয়ার পড়তে শুরু করেছে। ঠিকই বলেছ। আমরা যতই কষ্ট পাই না, তবু এটা আমাদের মানতে হবে যে ঋষি কবে সুস্থ হবে তা আমরা জানি না। এই কোম্পানির 50% পার্টনার হলেন মিসেস তনুষ্কা মুখার্জি, আর উনি সেকেন্ড ডিরেক্টর। আর ঋষি স্যারের অবর্তমানে পুরো কোম্পানির মালিক তনুষ্কা ম্যাডাম আর ওনার সন্তান।
এটা উইল করে গেছেন অনেক আগে ঋষি স্যার, তাই কোম্পানির দায়িত্ব ওনাকেই নিতে হবে। কিন্তু আমি এই কোম্পানির দায়িত্ব কিভাবে নেব? না না, আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি তো বাড়িতে থেকে ঋষির সেবা করতে চাই, ওকে সুস্থ করে তুলতে চাই। অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এটা ঋষি চেয়েছে যে তুমি সব দায়িত্ব নাও। বাবা, আমি পারবো না। আমাকে শুধু ঋষিকে সুস্থ করে তুলতে হবে এখন, একটু বুঝুন। সেটা তো তুই করবি, আমি জানি। তোর সিঁদুরের জোরে আজ ঋষি এখনো বেঁচে আছে, কিন্তু তার সাথে ওর সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব তো তোর। একজন স্ত্রীর শুধু স্বামীর সেবা করাটাই কর্তব্য না, তাকে বিপদের হাত থেকে রক্ষা করাটাও কর্তব্য। তার অসমাপ্ত কাজকে শেষ করা তার কর্তব্য। তার সম্পত্তি, তার সাম্রাজ্য রক্ষা করার দায়িত্ব তো তার স্ত্রীর ওপরেই থাকে। শুধু সন্তান জন্ম দিলে যেমন মায়ের দায়িত্ব শেষ হয় না, তাকে তার বংশের উপযুক্তভাবে যেমন গড়ে তোলার দায়িত্বটাও তার, ঠিক তেমনি একজন স্ত্রীকেও অনেক ধরনের রূপ নিতে হয়। তোমার সিঁথির সিঁদুর আর ঋষির ভালোবাসাকে শক্তি করে বট গাছ হয়ে দাঁড়াতে হবে। যতই ঝড় আসুক ভেঙে পড়বে না তুমি। কিন্তু মা, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? এত বড় একটা কোম্পানি আমি কি করে একা সামলাবো? তোমাকে তোমার কোম্পানির এমপ্লয়ীদের কথা ভাবতে হবে। ঋষির সারা বিশ্বে নানান কোম্পানি আছে, সেই কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করে। তাদের কথা ভেবে তোমাকে কোম্পানির দায়িত্বটা নিতে হবে। তারাও তোমার পরিবারের সদস্য। সেই সব মানুষদের কথা তো তোমাকেই ভাবতে হবে। তোমার সিঁথির সিঁদুরকে তুমি তোমার দুর্বলতা করো না তনু, তোমার মনকে তুমি শক্ত করো। ভাবো ভাবো, ঋষি এটাই চায়, তাই তো তোমার নামে সব করে দিয়ে গেছে, তোমাকে ডাইরেক্টর করেছে। ওর বিশ্বাস, ওর অবর্তমানে ওর বিশাল সাম্রাজ্য তুমি সামলাতে পারবে। তোমার প্রতি ঋষির যে বিশ্বাস, সেটা তোমাকে রাখতে হবে তনু। তনু কেঁদে ফেলে, তনু ভাবতে থাকে সেই পুরনো দিনের কথাগুলো। কিভাবে তনুর ঋষির সঙ্গে পরিচয় হয়, কিভাবে ওর সঙ্গে বিয়ে হয়। তনুকে ভাবতে দেখে অবিনাশবাবু এগিয়ে এসে তনুর মাথায় হাত রাখেন। আমি জানি এই পরিবার, এই কোম্পানির সব দায়িত্ব তুই নিতে পারবি। মিস্টার বোস, আপনি পেপারসগুলো রেডি করুন। ওকে স্যার, থ্যাঙ্কস। আমরা আজ আসি। ওনারা বেরিয়ে যায়। আমি এখন ঋষির কাছে যাচ্ছি। তনু ঘরে গিয়ে ঋতুকে দেখে দোলায় শুয়ে নিজের মতো খেলছে। অন্য সময় ঘুম থেকে উঠে কাউকে না দেখতে পেলে চিৎকার করে কাঁদতে থাকতো, কিন্তু আজ কোনো কান্না নেই। ওইটুকু বাচ্চা হয়তো বুঝে গেছে ওকে কান্না করলে চলবে না। ওর মা এখন সারাদিন ওর কাছে থাকতে পারবে না। তনু দোলনা থেকে ঋতুকে কোলে তুলে নেয়। তনুর কোলে এসেই তনুর বুকের মধ্যে মুখ মুছে দেয় সে। সারাদিনের নালিশ মাকে জানায়, সারাদিনের আদর পেতে চাইছে মায়ের কাছ থেকে। তনু ঋতুকে বুকে জড়িয়ে ধরে, তারপর ওর কপালে কিস করে, তারপর ওকে কোলে নিয়ে ঋষির পাশে বসে। ঋষির একটা হাত ধরে বলে, ঋষি, তুমি এভাবে আমার কাঁধে এত বড় দায়িত্ব চাপিয়ে দিয়ে শুয়ে আছো। তুমি চাও আমি তোমার দায়িত্বগুলো সামলাই। আমি তোমার সব দায়িত্বতে নিজের কাঁধে নিলাম, কিন্তু তাই বলে তুমি নিশ্চিন্তে শুয়ে থাকবে সেটা তো হবে না। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আমি ভুল করলে আমাকে বকতে হবে, আমার সাথে ঝগড়া করতে হবে। আর তোমার বকা খাওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকবো যে ঋষি কালকের সকালে আমাকে অন্য পথে নিয়ে যাবে। তুমি আমার শক্তি ঋষি, আমার পাশে থেকো যাতে আমি তোমার বিশ্বাস রাখতে পারি। এই বলে তনু ঋষির কপালে একটা কিস করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। পরের দিন সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে তনুর জীবনে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়। আজ থেকে তনু কাঁধে নিল এক গুরু দায়িত্ব। সকাল সকাল ঘুম থেকে উঠে রাধা মাধবের পুজো করে ঋতুকে খাইয়ে দিয়ে নিজে রেডি হয়ে ঋষির পাশে এসে বসলো। ঋষি, আজ তোমার তনু তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যাচ্ছে। তুমি আশীর্বাদ করো যেন আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি, আমি যেন তোমার সাম্রাজ্যের হালটা ধরতে পারি। ঋষি এই বলে নিজে ঋষির হাত নিজের মাথায় ছুঁয়ে ঋতুকে কোলে নিয়ে নিচে চলে যায়। নিচে অবিনাশবাবু আর উমা দেবীকে প্রণাম করে তুয়ার কোলে ঋতুকে দিয়ে অফিসের জন্য রওনা দেয়। আজ অবিনাশবাবু তনুর সাথে অফিসে যান। অফিসে পৌঁছে তনু গাড়ি থেকে নামার সময় মনে মনে ভাবে, একদিন এই অফিসে এসেছিলাম একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে, আর আজ এই অফিসের সব এমপ্লয়ির দায়িত্ব আমার কাঁধে। আমি কোনোদিনও ভাবিনি আমাকে মালিক হতে হবে, এদের সবার মাথার উপরে বসতে হবে। আজ পরিস্থিতি আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তুমি দেখো ঠাকুর, আমি যেন সমস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি। তারপর গাড়ি থেকে নেমে অবিনাশবাবুর সাথে সোজা উপরে ওঠে ঋষির কেবিনের সামনে যায়। অফিসের সমস্ত এমপ্লয়ি তনুকে ঘিরে দাঁড়িয়ে থাকে। অনেকেই হাতে ফুলের তোড়া। তারা সবাই তনুকে সম্বর্ধনা জানিয়ে যে যার নিজের ডেস্কে ফিরে যায়। ঋষির পেয়ে তনু আর অবিনাশবাবুকে নিয়ে ঋষির কেবিনে ঢোকে। তারপর উকিলবাবু সমস্ত ডকুমেন্টেশনের কাজ কমপ্লিট করে চলে যান। অবিনাশবাবু এগিয়ে আসেন তনুর দিকে। আজ থেকে তুমি এই চেয়ারে বসবে আর অফিসের সমস্ত দায়িত্ব সামলাবে। এসো। হ্যাঁ,
এই বলে তনু চেয়ারের কাছে এগিয়ে যায়, কিন্তু তনু চেয়ারের গায়ে হাত দিয়ে মনে মনে ভাবে, এই সেই চেয়ার ঋষি, যেখানে তুমি বসে এই কোম্পানির সমস্ত রকম ডিসিশন নিতে। আজ তোমার দেওয়া গুরু দায়িত্ব আমি পালন করছি ঠিকই, কিন্তু এই চেয়ারে বসার স্পর্ধা আমি দেখাতে পারবো না। তোমার হাত ধরে আমি কাজ শিখেছি, তাই তোমার জায়গা আমি কোনোদিনও নিতে পারবো না। তোমার জায়গা তোমারই থাকবে। এটা মনে মনে ভেবে তারপর তনু মুখে বলে, না, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নেই। এর পাশে একটা চেয়ারের ব্যবস্থা করা হোক, আমি সেখানে বসে আমার দায়িত্ব সামলাবো। ঋষি আজ অসুস্থ, তাই আমি এসেছি, কিন্তু ও যেন ফিরে এসে ওর সমস্ত কিছু ঠিক আগের মতো করেই ফেরত পায়। আমি শুধু ঋষির দেখানো পথে চলতে এসেছি, ওর জায়গাটা তো আমি নিতে আসিনি। আচ্ছা বেশ। তনুর কথা শুনে অবিনাশবাবু মনে মনে ভাবেন, ঋষি, আজ আমার গর্বে বুকটা ভরে উঠছে। তনু এতদিন শুধু আমাদের বাড়ির যোগ্য বউ ছিল, কিন্তু আজ তার সাথে সাথে ওই কোম্পানির যোগ্য মালকিনও বটে। তুই তোর তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য একজন যোগ্য পাত্রীর হাতেই তুলে দিয়েছিস। ততক্ষণে কেবিনে আরো একটা চেয়ারের ব্যবস্থা করা হয়। তনু সেই চেয়ারে বসে দায়িত্ব গ্রহণ করে। তারপর ঋষির পেয়ে অমিত তনু আর অবিনাশবাবুকে প্রেস কনফারেন্সের জন্য নিয়ে যায়। ওখানে মিডিয়ার সামনে এবং সকল এমপ্লয়ির সামনে তনুকে এই কোম্পানির নতুন এমডি হিসেবে ঘোষণা করা হয়। এদিকে তুয়া নিচে থেকে এসে দেখে অভিক এখনো ঘুমোচ্ছে, তাই ওর দিকে তাকিয়ে মনে মনে বলে, কেন এত জেদ করছো অভি? কিছুতেই তুমি বুঝতে চাইছো না? এবার যদি তুমি আমার সামনে থাকো তাহলে তো আমি দুর্বল হয়ে পড়বো নাকি? কিছুতেই তো তোমার থেকে আমি দূরে থাকতে পারবো না, কিন্তু আমাকে যে তোমার থেকে দূরে থাকতেই হবে। আমি যে তোমার কোনো ক্ষতি। তুয়ার ভাবনা শেষ হতে না হতেই ওর একটা ফোন আসে। নাম্বারটা দেখে তুয়ার বুকটা কেঁপে ওঠে, পাছে ওর ঘুম ভেঙে যায় আর ও শুনে ফেলে, তাই ভয় ভয় ফোনটা রিসিভ করে ব্যালকনিতে চলে যায়। এদিকে অভির ফোনের আওয়াজেই ঘুম ভেঙে যায়, কিন্তু চোখ খুলে দেখে তুয়া ফোনটা হাতে নিয়ে ভয়ে একেবারে কাঁপতে কাঁপতে ব্যালকনির দিকে চলে গেল। তাই ওর সন্দেহ হওয়ায় ও উঠে কোনো শব্দ না করে চুপচাপ ব্যালকনির দরজার কাছে আড়ালে দাঁড়িয়ে পড়ে। আর তুয়া ভাবে অভি ঘুমোচ্ছে, তাই খুব নিচু গলায় ফোন রিসিভ করে বলে, হ্যালো, বলুন। তুমি কিন্তু বিয়েটা করে ঠিক করলে না। আপনার কথা ভুল হচ্ছে, আমি ওকে বিয়ে করিনি, বরং বরং ও ও আমাকে জোর করে বিয়েটা করেছে। সে যেই করুক, এখন বিয়েটা হয়ে গেছে এটাই সত্যি। আর বিয়েতে তোমার না হয় কোনো হাত ছিল না, কিন্তু এতদিন যে ও তোমার বাড়িতে রয়েছে এটাতেও কি তোমার কোনো হাত নেই? আমি কি করেছি? ও তো নিজে থেকে এই বাড়িতে এসেছে, জোর করে আমার ঘরে থাকছে। আমি কি করবো বলুন? আমি তো আর ওকে থাকতে বলিনি না আমার কাছে। থাকতে যখন বলনি তাহলে দাঁড়িয়ে দাও। কি দাঁড়িয়ে দেবো? হ্যাঁ, দাঁড়িয়ে দেবে, অপমান করে দাঁড়িয়ে দেবে। এমন ভাবে অপমান করবে যাতে ও তোমার সাথে থাকা তো দূরের কথা, কোনোদিন তোমার মুখও দেখতে চাইবে না। তুমি তোমার জীবন থেকে ওকে চিরকালের মতো দাঁড়িয়ে দাও। আর এই কাজের জন্য তোমাকে আমি 7 দিন সময় দিলাম। তার মধ্যে যদি এই কাজ তুমি না করতে পারো তাহলে তুমি জানো আমি কি করবো। না 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 না, প্লিজ প্লিজ, আপনি এমন কিছু করবেন না, প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করবো। আমি অভিকে অপমান করে চিরকালের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমার জীবন থেকেও তাড়িয়ে দেবো, কথা দিচ্ছি। শুধু শুধু আপনি ওর কোনো ক্ষতি করবেন না। এই বলে তুয়া ফোনটা কেটে দেয়। আর অভি আবারও গিয়ে চুপি চুপি শুয়ে পড়ে। তুয়া এসে দেখে অভি ঘুমোচ্ছে, তাই ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায়। অভি শুয়ে শুয়ে ভাবে, কে তুয়াকে ব্ল্যাকমেল করছে? কার জন্য তুয়া আমার থেকে দূরে চলে যেতে চাইছে? ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি আমি, কিন্তু কিছু তো একটা আছে যেটা আমি মিস করছি। ঠিক তখনই হঠাৎ ওর চোখ পড়ে টেবিলের উপরে রাখা তুয়ার ফোনটার দিকে। অভি তাড়াতাড়ি করে হাত বাড়িয়ে তুয়ার ফোনটা নেয়। আর যেহেতু ফোনের পাসওয়ার্ড অভি জানে, তাই লক খুলতেও অসুবিধা হয় না। তারপর কল লিস্ট চেক করে নাম্বারটা দেখে, আর সেটা দেখেই অভির পায়ের তলা থেকে মাটি সরে যায়। এদিকে তুয়া ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পুরনো কথাগুলো মনে করে। ওর মনে পড়ে যায় অভির বোনের বিয়ের দিনের কথা। অভি ওকে ছাদে যেতে বলেছিল, তাই তুয়া তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই অভির বাবা সন্দীপ বাবু ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে অভির সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে বারণ করেন। কিন্তু তুয়া সেটা মেনে না নেওয়ায় উনি অভির ব্যাপারে একটা চরম সত্যি কথা সেদিন জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি জানতাম তুমি এত সহজে আমার কথা মেনে নেবে না। বেশ, তাহলে তোমাকে আজ একটা সত্যি কথা বলি। তুমি যে সুপারস্টার অভিকে এত ভালোবাসো, সেই অভি কিন্তু আমার আর মৌমিতার সন্তান নয়। ও মৌমিতার এক বান্ধবীর সন্তান, বলা হলো এক অবৈধ সন্তান। জন্মের পর মৌমিতা আর আমি ওকে অ্যাডাপ্ট করেছিলাম। অভি এই ব্যাপারে আপাতত কিছু জানে না। শুধু অভি কেন, আর কেউই এই ব্যাপারে কিছু জানে না। ওকে এতদিন আমি এই বাড়ির ছেলের মতো মানুষ করেছি, এই বাড়ির ঐতিহ্য বহন করছে। ওর যে এত নাম ডাক সেটাও এই বাড়ির দৌলতে। আমি ওর লাইফস্টাইল মেনে নিয়েছি। ও গান করতে ভালোবাসে, বাড়িতে থাকতে পছন্দ করে না, সব ঠিক আছে। কিন্তু আমার অপছন্দের তোমার মতো একটা মেয়েকে যদি বিয়ে করে এই বাড়ির বউ করতে চায়, এই বাড়ির মর্যাদা দিতে চায়, আমি সেটা মেনে নেব না। তাহলে ওকে এই বাড়ি ছাড়তে হবে, এই বাড়ির নাম ছাড়তে হবে। তখন আমি বাধ্য হব সবাইকে ওর আসল পরিচয় বলতে। এই বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সুপারস্টার থেকে এক ঝটকায় ও মাটিতে এসে পড়বে, আর হয়তো সেই আঘাতে অভি নিজেকে শেষ করে দেবে। তুমি যদি সেটা মেনে নিতে পারো তাহলে আমার কিচ্ছু বলার নেই।
বাকি তুমি বুদ্ধিমতী, তুমি নিজেই ডিসিশন নাও আর আমাকে জানাও তুমি কি করবে। সন্দীপবাবুর কথাগুলো শুনে তুয়া সেদিন একদম পাথর হয়ে গিয়েছিল। ও জানি কোনো ছেলে আর মেয়েকে সমাজ যখন অবৈধ বলে তখন তার ঠিক কতটা কষ্ট হয়। একটা সময় ও নিজে সেই কষ্ট সহ্য করেছে, তাই অভি সেই কষ্ট সহ্য করুক এটাও কখনোই চাইতে পারেনি। সেই জন্য সেদিন সন্দীপ বাবুকেও বলেছিল, না আঙ্কেল, আপনি প্লিজ এমন কিছু করবেন না। আপনি যা বলছেন আমি সবটা মেনে নেবো। আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক, কেউ ওকে অবৈধ বলুক। আমি আপনাকে কথা দিচ্ছি আমি অভির সাথে আর কোনো সম্পর্কে জড়াবো না। ও আমাকে যাই বলুক আমি ওর ভালোবাসা প্রত্যাখ্যান করবো, আমি কথা দিচ্ছি আপনাকে। এই বলে সেদিন ওই ঘর থেকে বেরিয়ে এসে অঝরে কেঁদেছিল। জীবনে প্রথম কাউকে মন থেকে ভালোবেসে তাকে না পাওয়ার আঘাত একা একা সহ্য করেছিল। অনেক কষ্ট বুকের মধ্যে চেপে নিয়ে সেদিন অভিকে ও দূরে সরিয়ে দিয়েছিল। তাই আজও পুরনো কথাগুলো মনে করে শাওয়ারের জলের সাথে চোখের জল মিশে চারদিক ঝাপসা হয়ে যায়। তুয়া স্নান করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। অভি অনেকক্ষণ আগেই টেবিলে ওর ফোনটা যথাস্থানে রেখে দিয়েছে। ও বাইরে এসে দেখে অভি খাটের ওপর ওর দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। তুয়া মনে মনে ভাবে, তোমাকে আমি অনেক ভালোবাসি অভি। আমি জানি তোমার কাছে গেলে তোমার ক্ষতি হবে, কিন্তু একটাবার যদি তোমাকে নিজের করে পেতাম তারপর না হয় সারা জীবনের মতো তোমার থেকে আলাদা হয়ে যাব। একবারের জন্য আর ফিরে তাকাবো না। যেভাবেই হোক, যত কষ্টই হোক, নিজেকে তোমার থেকে দূরে আমি পাঠিয়ে দেবোই দেবো, কিন্তু শুধু একবার তোমার ভালোবাসার স্পর্শে নিজেকে সাজিয়ে তুলতে চাই আমি অভি। তোমার মনে মনে বলা কথাগুলো কোন এক অদৃশ্য শক্তিতে হয়তো অভি শুনে নিয়েছিল। তাই ও উঠে গিয়ে তুয়াকে জড়িয়ে ধরে। আমার থেকে সবসময় এমন দূরে কেন সরে থাকো তুমি? আমাদের তো বিয়ে হয়ে গেছে আর আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তোমাকে আমি আজ নিজের করে পেতে চাই। এই বলে তোয়ার ভিজে চুলগুলো সরিয়ে ঘাড়ের কাছে কিস করে। তোয়াও যেন আজ কোনো কিছু মনে না করে নিজেকে অভির কাছে সমর্পণ করে দেয়। দুজনে দুজনকে ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলে। কোনো এক আবেশে একে অপরের মধ্যে মিশে যায় ওরা। ধীরে ধীরে দুজনের মাঝে আর কোনো আবরণ থাকে না। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তোয়ার মুখে হালকা হাসি ফুটে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। দুপুর প্রায় 1টা বাজে। অভি ঘুম থেকে উঠে দেখে তোয়া তখনও ওকে জাপটে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। অভি তোয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমাকে আমার কাছ থেকে কেটে নেওয়ার জন্য ড্যাড কে নিয়ে ব্ল্যাকমেল করছে সেটা আমাকে জানতেই হবে। আমি বুঝতে পারছি আমার কোনো বিষয় নিয়ে তোমাকে ভয় দেখাচ্ছে। সেদিন যখন তোমায় আমি প্রপোজ করেছিলাম তখন তুমি আমায় না বলে দিয়েছিলে ঠিকই, তবে তোমার চোখে জল দেখতে পেয়েছিলাম আমি। তখন অতটা না বুঝতে পারলেও আজ পরিষ্কার বুঝতে পারছি কেন সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। ড্যাড নিশ্চয়ই আগে থেকেই জেনে গিয়েছিল আমি তোমাকে ওই দিন রাতে প্রপোজ করব, আর সেই জন্যই তার আগে তোমাকে আমার থেকে দূরে চলে যেতে বাধ্য করেছিল। কিন্তু সেটা কি এমন জিনিস যার জন্য তুমি এত ভয় পেয়ে গেছো? যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। এইসব ভেবে তোয়ার কপালে হাত বুলিয়ে তোয়াকে ডাকে অভিক। তুয়া, এবার ওঠো, অনেক বেলা হয়েছে, লাঞ্চ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। তুয়া চোখ খুলে অভিকে দেখে। তারপর কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে। তখন লজ্জা পেয়ে আবার অভিকের বুকে মুখ গুঁজে দিয়ে আদুরে গলায় বলে, আমার আজ আর কলেজে যাওয়া হলো না। একদিন না গেলে কিছু হবে না। তোয়া বিছানা ছেড়ে উঠতে গিয়ে বুঝতে পারে ওর গায়ে কোনো কাপড় নেই, তাই চোখ বন্ধ করে বসে থাকে। অভি তোয়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। তারপর শাওয়ার চালিয়ে দিয়ে দুজনেই একসাথে ভিজতে থাকে। অভি আবারও তোয়ার ঠোঁট দুটো দখল করে। কিছুক্ষণ পর দুজনেই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে লাঞ্চের জন্য। উমাদেবী খাবার দিতে গিয়ে বলেন, কিরে তোয়া, আজ কলেজ গেলি না তুই? শরীরটা তেমন ভালো লাগছিল না মা, তাই ঘুমিয়ে পড়েছিলাম। নিজের একটু খেয়াল রাখ। কতদিন হয়ে গেল ঠিক মতো খাবার খাচ্ছিস না। শরীর খারাপ হবে না তো কি হবে? আন্টি আর চিন্তা করবেন না, এখন আমি আছি। এখন থেকে আমি ওর সব খেয়াল রাখবো। তুই একটু চুপ করো তো। তুমি তো তোমার বাড়ি চলে যাবে বললে, তা কখন যাবে শুনি? এই তো খেয়ে উঠেই যাবো। এই বলে নিজের মনে মনে বলে অভিক, আমাকে তো যেতেই হবে, অনেক কাজ বাকি আছে। মায়ের সাথে একবার কথা বলতে হবে। তারপর ওরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নেয়। অভি খেয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে যায়। বিকেলে পার্থ আসে ঋষির চেক আপ করতে। তখন উমাদেবী আর তুয়া বাড়িতেই ছিল। মল্লিকা দেবী আশ্রমে গেছে। পার্থ চেক আপ করে নার্সের সাথে কিছু কথা বলছে। এমন সময় উমাদেবী আর তুয়া ঋষির ঘরে ঢোকে। উমাদেবী ঋষির মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে যান। তারপর পার্থ ঋষির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। তখন তুয়াও ওর সাথে নিচে নামে। তুয়া বলে, কি কি বুঝছেন? দাদা ভাই এখন কেমন আছে? চিন্তা করো না, তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, কথা বলতে বলতে সোফার কাছে এসে তুয়া বলে, আপনি বসুন, আমি একটু স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি। তারপর তুয়া একজন সার্ভেন্টকে দিয়ে চা আর স্ন্যাক্স আনিয়ে নেয়। এটা দেখে পার্থ বলে ওঠে, আরে এসবের আমার কি দরকার ছিল? আমাদের বাড়ি থেকে এলে খালি মুখে যায় না। পার্থ সোফায় বসে সবে চায়ে চুমুক দিয়েছে, তখনই ওর চোখ যায় তুয়ার ঘাড়ের উপর।
ও দেখতে পায় ঘাড়ির এক জায়গায় লাল হয়ে আছে। ও বুঝতে পারে এই দাগটা তোয়ার স্বামীর দেওয়া ভালোবাসার স্পর্শ। তাই নিজের মনেই পার্থ বলে, আজ তোয়া নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে। আজও অন্য একজনের স্ত্রী। আমার ভালোবাসার মানুষটা আমার আর নেই। ঠিক এমন সময় অভিক ঘরে ঢুকে পার্থকে দেখে। ও তোয়ার পাশে গিয়ে বসে। ঋষিদা কেমন আছে? আগের থেকে একটু বেটার। আশা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন। আমি কখনো ভাবিনি আপনার সাথে আবার দেখা হয়ে যাবে আমার। তোয়াও এত বড় বাড়ির মেয়ে জেনে সত্যি আমার খুব ভালো লাগছে। কেন আফসোস হচ্ছে? হ্যাঁ, এত বড় বাড়ির মেয়ে হাতছাড়া হয়ে গেল বলে কি নিজের ওপর খুব রাগ হচ্ছে নাকি? আরে কি হচ্ছে কি তোয়া? তোয়াকে এইভাবে কথা বলতে দেখে অভি ওকে থামায়। তুমি এভাবে ওনার সঙ্গে কেন কথা বলছো? উনি কিন্তু তোমার দাদাইয়ের ট্রিটমেন্টের জন্য এখানে এসেছেন। সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। তোমার কোনো দোষ নেই তোয়া। আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবুও তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। না না, ক্ষমা চাইতে হবে না। আসলে বিয়ের পিঁড়ি থেকে বর চলে গেলে এখনো সমাজে মেয়েটাকে কথা শুনতে হয়। নানা রকম কথা শোনাতে কেউ ছাড়ে না। সেদিনও ঠিক ওই ঘটনাটার পর এমনই হয়েছিল। তাছাড়া ওর মায়ের স্ট্রোক হয়ে গিয়েছিল। তারপর থেকে উনি প্যারালিসিস হয়ে গিয়েছিলেন। অনেকদিন পড়েছিলেন বিছানায়। আসলে আপনাকে দেখলে ওর সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। আপনি প্লিজ কিছু মনে করবেন না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে। আর আমি শুনেছি আপনিও নাকি বিয়ে করেছেন। তাই একদিন ওয়াইফকে নিয়ে আসুন, আলাপ করান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছি। তবে আমার ওয়াইফ দুটা পড়ে থাকে, বাবা মার কাছে থাকে। তাই ওকে আনা এখন পসিবল নয়। সে কি, বিয়ের পর থেকে বউকে দুটা পরে রেখে দিয়েছেন? এটা কিন্তু ঠিক না। এতে করে মনের মধ্যে অনেক অভিমান জমে যায়, দূরত্ব বাড়ে। তার চেয়ে বরং বউকে এখানে নিয়ে আসুন, দুজনে একসাথে থাকবেন। দেখবেন নিজেদের বন্ডিংটা কত স্ট্রং হয়ে গেছে। এই যে আমাকে দেখুন না, বউ শ্বশুর বাড়ি যাবে না বলেছে, তাই আমি নিজেই চলে এসেছি শ্বশুর বাড়িতে। এখানেই থাকছি। আচ্ছা, এবার আমি উঠি। আপনারা খুব ভালো থাকবেন। এই বলে পার্থ উঠে যায়। অভি ওকে দরজার কাছে এগিয়ে দিতে যায়। দরজার কাছে গিয়ে ও পার্থকে বলে, ডক্টর, আপনাকে একটা কথা বলছি, প্লিজ কিছু মাইন্ড করবেন না। আমি জানি একটা সময় আপনি তোকে ভালোবাসতেন, কিন্তু আজ সেটা অতীত। তো এখন আমার স্ত্রী, আর আপনিও অন্য একজনকে বিয়ে করেছেন। তাই চেষ্টা করুন তোকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নিজের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার। তো আমাকে যেভাবে খুব সহজেই ভুলে গেছে, সেভাবেই আমি ওকে খুব সহজেই ভোলার চেষ্টা করব। দেখুন, তোমার কাছে আপনি একটা ঘটনা মাত্র। আপনার সাথে বিয়ের কথা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। যদিও সেই কারণে অনেক প্রবলেমে পড়তে হয়েছিল, তবুও ও এসব ঘটনা ভুলে গিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছে। কারণ আপনি ওর ভালোবাসা ছিলেন না। তো আর প্রথম এবং একমাত্র ভালোবাসা আমি। ও নিজের জীবনের থেকেও বেশি আমাকে ভালোবেসেছে। তাই বলছি, নিজের স্ত্রীকে সময় দিন, সম্পর্কটা ঠিক করুন। ধন্যবাদ। এই বলে পার্থ ওখান থেকে চলে যায়। তারপর অভিক নিজের রুমে ফিরে যায়। আজ প্রথম দিনই তনু অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে লাঞ্চ করতে প্রায় 3টে বেজে যায়। লাঞ্চ করে এসেও টেবিলে বসে মনে মনে ভাবে, আচ্ছা, সেদিন হঠাৎ কি এমন হয়েছিল যে ঋষি নিজে গিয়েছিল সাইডে? খুব দরকার না পড়লে তো ঋষি কখনো কোনো সাইডে ভিজিট করতে যায় না। আর যেদিন গেল সেই দিনে অ্যাক্সিডেন্টটা হলো। আচ্ছা, এটা কি নিছকে অ্যাক্সিডেন্ট নাকি কোনো ষড়যন্ত্র? আগেও তো অনেকবার ঋষির উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। না না না, এভাবে চুপ করে বসে থাকলে তো হবে না। আমাকে নিজে ওই সাইডে গিয়ে বিষয়টা একবার দেখতে হবে। ম্যাম এই সমস্ত ভাবনার মাঝে ঋষির পিয়ে অমিত ডাকে তনুকে। ম্যাম আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ অমিত বাবু, নিউ টাউন সাইডের ফাইলগুলো কোথায়? ওটা আমাকে একবার দিন, আজ একবার ভিজিট করবো ওখানে। এই নি ম্যাম ফাইল। অমিত ঋষির কেবিনের একটা ক্যাবিনেট থেকে নিউ টাউন সাইডের ফাইলটা বের করে তনুর হাতে তুলে দেয়। কিন্তু ভিজিটে এখন যাওয়া পসিবল নয়। জায়গাটা পুলিশ সিল করে দিয়েছে। ওনাদের পারমিশন ছাড়া তো আমরা যেতে পারবো না ম্যাম। ঠিক আছে, ওনাদের খবর দিন, বলুন আমি ভিজিটে যেতে চাই, যা ব্যবস্থা করতে হয় সেটার ব্যবস্থাটা আপনি করুন। এই বলে তনু সেই দিনের মতো কাজ শেষ করে ফাইলটা নিজের সাথে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঋতুকে আদর করে। তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দোলায় শুইয়ে দিয়ে ঋষির সাথে আজকে সারাদিনের সব ঘটনা শেয়ার করতে থাকে। ঋষি, তুমি আজ সারাদিন খুব বোর হয়েছো তাই না? আমিও সারাদিন যতই কাজ করি, কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে আমি খুব মিস করেছি জানো। এইভাবে সারাদিনের নানা গল্প করতে করতে ঋষির পাশে শুয়েই ঘুমিয়ে পড়ে ও। পরের দিন সকালে অমিত কমিশনারের সাথে কথা বলে ওই সাইডে যাওয়ার পারমিশন নিয়ে নেয়। এই কেসটা নতুন একজন অফিসার ইনভেস্টিগেশন করছেন, তিনি নিজে তনুর সাথে ওখানে যাবেন। তাই আজ দুপুরের দিকে অফিসের একটা মিটিং সেরে তনু নিউ টাউনে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু অবিনাশবাবু ওকে পার্সোনাল গার্ড ছাড়া কিছুতেই বেরোতে দেন না। তাই বাধ্য হয়ে তনু গার্ডকে সাথে নিয়ে অফিসারের সাথে রওনা দেয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আপনাদের অত্যন্ত ভালোবাসার কাহিনী ভালোবাসার ছোঁয়ার আজকের বিশেষ 27 নম্বর পর্ব। সম্পর্কের এই নতুন মোড়, অভিকার দেয়ার জীবনের এই নাটকীয় পরিস্থিতি আর তনুর সেই লড়াই আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। গভীর রাতে যখন একা বসে আপনাদের প্রতিটি সুন্দর ও গঠনমূলক মন্তব্য পড়ি,
বিশ্বাস করুন, আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য বুক ভরা এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা যোগায় আপনাদের এই অমূল্য মতামত। যদি আজকের এই 27 নম্বর পর্বটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তবে গল্পটিতে একটি ছোট্ট লাইক দিয়ে দিন। আপনাদের দেওয়া এই একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে ইউটিউবের দরবারে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী 28 নম্বর পর্বটি আপলোড হওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি তা সবার আগে উপভোগ করতে পারেন। চাইলে আজকের এই পর্বটি আপনার সেই সব কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা আপনার মতোই এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আর নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।